ফিনিক্স ডিমনকে বাঁচানোর জন্য যুদ্ধের রাজা নিজের সবকিছু হারিয়ে ফেলল, শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য নিজের পজিশন হেভেন সবকিছু ছেড়ে দিল। কিন্তু শেষটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাদের ভালোবাসাটা শুরু যেমন মধুর ছিল, তেমনি একসময় সেটা চরম বিষাক্ত রূপ লাভ করে। তাদের মাঝে চরম সত্যই সে করা নাড়ে, আর তা হলো গড এবং ডিমন কখনো এক হতে পারে না। একসময় তারা দুজনই একে অন্যকে ভীষণ ভালোবেসেছিল, কিন্তু সময়ের সাথে সাথে কেন তারা একে অন্যের শত্রুতে পরিণত হলো সেই গল্পই তোমাদেরকে বলবো। তোমাদের পছন্দের আবারও ফ্যান্টাসি রোমান্স ড্রামা নিয়ে এসেছি, যার মোট 40টা এপিসোড আছে। এই ড্রামার নাম হলো ডেস্টিনি অ্যান্ড সেভিং। তো চলো ড্রামার কাহিনী শুরু করা যাক। ড্রামার শুরুতেই বলা হয় একটা জাদুকরী পাথর ছিল, যেই পাথরটা কুনলুন মাউন্টেনে লুকানো ছিল। এই পাথরের শক্তি দ্বারা 3টা বিশ্বকে কন্ট্রোল করা যেত। এই পাথরের শক্তি এতটাই বেশি ছিল যে এটার শক্তির মাধ্যমে স্বর্গ এবং পৃথিবীর যে কোনো সময়কেই পরিবর্তন করা যেত। এমনকি এটার মাধ্যমে জীবন মৃত্যুকেও কন্ট্রোল করা যেত। এই মূল্যবান পাথরটিকে সুরক্ষিত রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল ড্রাগন ওয়ারিয়র bai yan কে। সেই শক্তিশালী পাথর ছিনিয়ে নেওয়ার জন্য ডিমন ক্ল্যানের লোকেরা যখন ইমর্টালদের উপরে আক্রমণ করেছিল, bai yan তখন তাদের সঙ্গে যুদ্ধ করে। ফিনিক্স ক্ল্যানের রানী ইউ চিং, যে কিনা জু ওয়ান ই নামের ডিমনকে ভালোবেসেছিল, তাকে সাহায্য করার জন্য সে নিজের মূল্যবান আত্মাকে বিসর্জন দিয়েছিল সেই মূল্যবান পাথর উদ্ধার করার জন্য। যখন ডিমনেরা সেই পাথর উদ্ধার করে ফেলেছিল, তখন bai yan তাকে আটকানোর জন্য নিজের বরফের শক্তি ব্যবহার করে সেই মূল্যবান পাথর সহ সকল ডিমনকে সমুদ্রের তলদেশে বন্দী করে দেয়। এমনকি সে নিজেও তাদের সঙ্গে সিল হয়ে যায়, যার কারণে লিংটিং নামের সেই সমুদ্রটা পুরোটা বরফে পরিণত হয়ে যায়। সকল ডিমনের সঙ্গে ড্রাগন পাওয়ারফুল bai yan সে নিজেও সেখানে সিল হয়ে সারা জীবনের জন্য থেকে যায়। এখন 1000 বছর পরে সিন দেখানো হয়। ফিনিক্স ক্ল্যানেরা যেহেতু ডিমনদেরকে সাহায্য করেছিল, এজন্য ফিনিক্স ক্ল্যানকে এখন আর দৈবিক ক্ল্যান বলা হয় না। ইমর্টাল ক্ল্যানের লোকেরা তাদেরকে বহিষ্কৃত ঘোষণা করেছে এবং তাদেরকেও ডিমন আখ্যা দিয়ে আলাদা করে ফেলেছে। 1000 বছর আগে হওয়া যুদ্ধের পর থেকে ফিনিক্স ক্ল্যানে আর কোনো রানী বা রাজা আসেনি। ফিনিক্স ক্ল্যানে থাকা সবচেয়ে বৃদ্ধ, যাকে সবাই দাদু বলে রাখতো, তিনি সেই ফিনিক্স ক্ল্যানের বেঁচে থাকা সকল মানুষদেরকে ডাকে। সকল ফিনিক্সদের কাছে থেকে সে একটা একটা করে পালক নিচ্ছিল, কারণ সে 100টা পালক দিয়ে তৈরি একটা পাখা তৈরি করতে চায়, যেই পাখাটা হবে অনেক বেশি শক্তিশালী। আর এটা তারা নিহুয়াং এর জন্য তৈরি করছিল। এই নিহুয়াং ছিল তাদের ক্ল্যানের যিনি রানী মারা গিয়েছে তার একমাত্র মেয়ে। মারা যাওয়া রানীর দেহাবশেষ থেকেই তার জন্ম হয়েছে। তারা এই শক্তিশালী পাখা তৈরি করছে যেন এটা নিহুয়াং ব্যবহার করে তার বোনের আত্মাকে পুনরায় উদ্ধার করতে পারে। এর মাধ্যমে হয়তো তাদের ইমর্টাল স্ট্যাটাস তারা আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারবে। তাদের এসব কথার মাঝেই সেখানে হেইয়িং নামের একটা ছেলে চলে আসে। সে বলছিল ওই নিহুয়াং নামের মেয়েটিকে তারা যেন তাদের ক্ল্যানের লিডার না বানায়, তাকে তাদের লিডার বানাতে বলছিল। কারণ সে মনে করে নিহুয়াং এর কোনো পাওয়ারই নেই, কোনো যোগ্যতা নেই। এমনকি তার বোনের কারণেই তাদের ক্ল্যান এখন ইমর্টাল স্ট্যাটাস হারিয়েছে। এসব নিয়ে তর্ক চলছিল, তখনই সেখানে নিহুয়াং চলে আসে। সে তাকে এখানে থেকে চলে যেতে বলে। সে যখন তর্ক করে আর বলে তোমার সামান্য পাওয়ার দিয়ে তুমি কি করবে, তখনই নিহুয়াং তাকে তার পাওয়ার দিয়ে কাবু করে ফেলে। তাকে আঘাত করে বুঝিয়ে দেয় যে কে বেশি পাওয়ারফুল। হেইয়িং তখন অনেক রেগে যায় আর বলে একদিন তোমাদের সবাইকে আমার পায়ের নিচে এসে কান্না করতে হবে আর এখানে আশ্রয় লাভ করতে হবে, তখন দেখবো তোমরা কোথায় যাও। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। দাদামশাই এখন তাকে 100টা পালকের তৈরি পাখা তৈরি করে দেয়, যেটা অনেক জাদুকরী শক্তি সম্পন্ন। এটা দিয়ে তারা তাকে গুড লাক জানায় আর বলে সে যেন দ্রুতই তার বোন ইউ চিংকে সেই বরফের পাহাড় থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারে, তার আত্মাকে পুনরুদ্ধার করতে পারে। নিহুয়াং যখন তার পালকের সেই পাখায় চড়ে হেভেনের দিকে রওনা দেয়, সেটার গেটে যাওয়া মাত্রই সে একটা অদ্ভুত শক্তি অনুভব করে। তখনই তার পাখাটা গেটের ভেতরে পড়ে যায় আর সে নিচে পড়ে যায়। নিচে ছিল বরফের পাহাড়। সে অনেক কষ্ট করে উপরে ওঠে। তখনই সে ওখানে খেয়াল করে বরফের নিচে কে যেন আটকা পড়ে আছে। বরফ স্পর্শ করার মাত্রই সেই বরফ ফেটে যায় আর ভেতরে থেকে একটা ছেলে উঠে এসে তার গলা চেপে ধরে। সে তাকে বলে তুমি এখানে কি করছো, সত্যি করে বলো, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। এটা বলতে বলতে সে নিজেই ড্রাগনে রূপান্তরিত হয়ে যায় আর সেখানে দুর্বল হয়ে পড়ে থাকে। এদিকে ডিভাইন লর্ড ইউয়ান যখন হেভেনের গেটে আসে, তখন সে ওখানে ফিনিক্সের সেই পালকের পাখা পড়ে থাকতে দেখে। এটা দেখে সে অনেক অবাক হয় আর নিচে লিংটিয়ান সাগরের দিকে তাকায়। তার মনে হয় সেখানে কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু লিংটিয়ান সাগরে করা যে সিল করা ছিল সেই সিলে কোনো সমস্যা হয়নি। এই বিষয়টি সে এসে হেভেনলি লর্ডকে জানায়। তারা অনুমান করছিল হয়তো ড্রাগন ওয়ারিয়র bai yan জেগে উঠেছে। যদি এমনটা হয় তাহলে তো খুবই ভালো। এটা ভেবে তারা অনেক খুশি ছিল। এদিকে নিহুয়াং bai yan কে আবার পুনরায় মানুষরূপে ফিরিয়ে নিয়ে আসার জন্য নিজের জাদু ব্যবহার করে সেখানে একটা পুকুর তৈরি করে, যেটা bai yan এর শরীরকে হিল করবে। কিছুক্ষণ সে ওখানে শুয়ে ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পরে bai yan তার ড্রাগন রূপ থেকে আবার মানুষ রূপ ধারণ করে উঠে আসে। সে ঘুমন্ত নিহুয়াংকে চেক করে বুঝতে পারে সে একটা সাধারণ ফিনিক্স পাখি, কিন্তু এরপরেও সে কিভাবে এই লিংটিয়ান সাগরে প্রবেশ করলো এবং ব্যারিয়ার ভেঙে তাকে মুক্ত করলো, এটাই সে বুঝতে পারছিল না। নিহুয়াং এর যখন জ্ঞান ফিরে আসে, তখন সে আশেপাশে সেই ড্রাগনকে না দেখতে পেয়ে অস্থির হয়ে যায়। তখনই bai সেখানে আসে আর তাকে বলে আমি এখানে আছি। তখন সে বলে ও তুমি এখানে, আমি তো তোমার প্রাণ বাঁচিয়েছি, তোমার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। bai তাকে জিজ্ঞাসা করে সে আসলে কে আর এখানে সে কিভাবে প্রবেশ করলো। তখন সে বলে আমি জানি না কিভাবে প্রবেশ করলাম, আমি তো বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন এখানে পড়ে গিয়েছি। bai তাকে জিজ্ঞাসা করে বাহিরের আবহাওয়া এখন কেমন, বাইরে কি ঠান্ডা। নিহুয়াং তাকে গরম অনুভব করায়। তখন সেই গরম অনুভব করে অনেক খুশি হয় আর বলে 1000 বছর থেকে আমি এত গরম অনুভব করিনি, বাহিরের সবাই ভালো আছে এটা ভেবে আমি খুবই খুশি হয়েছি। তখন সে অবাক হয়ে বলে আপনি 1000 বছর ধরে এখানে বন্দী ছিলেন। bai বলে আমি এখানে বন্দী ছিলাম না, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। সে বলে সে যাই হোক, আমি আপনাকে বাঁচিয়েছি, এটা আপনার মনে রাখতে হবে। আর এখানে আসার সময় আমার শক্তিশালী পাখা কোথাও হারিয়ে গিয়েছে, আপনি কি ওটা দেখেছেন, কোথায় লুকিয়ে রেখেছেন। এসব কথার মাঝে বরফে ফাটল ধরতে শুরু করে। এটা দেখে bai সেদিকে যায় আর নিহুয়াংকে বরফ বানিয়ে রেখে যায় যেন সে কোথাও যেতে না পারে। বরফের নিচে থাকা সেই ডিভাইন আর্টিফ্যাক্ট বেরিয়ে আসতে চাইছিল। এমনটা হলে ডিমনেরা মুক্ত হয়ে যেত। সে অনেক পাওয়ার দিয়ে সেটা আটকানোর চেষ্টা করছিল। এটা দেখে নিহুয়াংও তাকে সাহায্য
সাহায্য করতে শুরু করে। তারা দুজন মিলে এটাকে সিল করতে শুরু করে। ফাইনালি এটা সিল করে ফেলে, কিন্তু নি হুয়াং অনেক অসুস্থ হয়ে যায় আর সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে সে নিজের পাওয়ার দিয়ে তাকে হিল করার চেষ্টা করে, কিন্তু এর ফলে নি হুয়াং এর শরীর অনেক বেশি ঠান্ডা হয়ে যাচ্ছিল আর সে বরফ হয়ে যাচ্ছিল। বাই বুঝতে পারে সে যদি তাকে এভাবে নিজের বরফের পাওয়ার দিতে থাকে, সে তো ফিনিক্স ডিমন, তার আগুনের পাওয়ার, তাহলে বিষয়টা আরো খারাপ হয়ে যাবে। এজন্য সে তাকে হিলিং পুকুরে নিয়ে যায় আর সেখানে গিয়ে নিজের শরীরের তাপের সাহায্যে তাকে হিল করতে থাকে। এসব কাজ শেষে তারা দুজন একসঙ্গে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে তারা দুজন এক অন্যকে জড়িয়ে থাকতে দেখে অনেক লজ্জা পেয়ে যায়। নি হুয়াং বাড়ি ফিরে যেতে চায়, কিন্তু সে তাকে যেতে দেয় না, কারণ সে জানতে চাইছিল নি হুয়াং আসলে এখানে কি করতে এসেছে। এজন্য সে জোর করে তাকে নিজের সঙ্গে করে হেভেনে নিয়ে যায়। যখন সে প্রবেশ করে তাকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। 1000 বছর পরে তার মাস্টারকে দেখে তো শিষ্যও অনেক খুশি হয়ে যায়। নি হুয়াং এবার বাইয়ের আসল পরিচয় জানতে পারে। সে এখানে জানতে পারে 1000 বছর পূর্বে পুরো পৃথিবীকে যে বাঁচিয়েছিল সে আর কেউ নয়, এই ড্রাগন ওয়ারিয়র বাই। তাকে হেভেনের প্রাসাদে থাকা সকলে অভিবাদন জানায়। সবাই তাকে দেখে অনেক খুশি ছিল, তাকে অনেক সুন্দর সুন্দর উপহার দিচ্ছিল। এখানে মাস্টার ইওয়ান তাকে জিজ্ঞাসা করে সে তার সঙ্গে করে কাকে নিয়ে এসেছে, ওই মেয়েটা কে, মেয়ের পরিচয় কি। বাইয়ান তাদের সবাইকে জানায় সে একটা সিম্পল কই মাছ। সে তাকে নিজের শিষ্য হিসেবে এখানে নিয়ে এসেছে। পথে সে তাকে অনেক সাহায্য করেছিল, এজন্য সে তাকে নিজের শিষ্য বানিয়েছে। সে নি হুয়াং এর পরিচয় লুকাচ্ছিল, কারণ ইমোর্টাল ক্ল্যান যদি জানতে পারে সে একটা ফিনিক্স পাখি, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। এই বিষয়টাই যখন নি হুয়াং তার বন্ধুকে বলতে যাচ্ছিল, তখনই সে গিয়ে তার মুখ বন্ধ করে দেয় আর তার শিষ্যকে চলে যেতে বলে। শিষ্য চলে যাওয়ার পরে মিস্টার বাই তাকে ভালো করে বুঝিয়ে বলে যে কেন সে তার পরিচয় হাইড করেছে আর তাকে কই মাছ বলে সম্বোধন করেছে। এখন সে তার আসল পাওয়ার সিল করে তাকে কই মাছে রূপান্তর করে দেয়, যেন কেউ তাকে ফিনিক্স পাখি হিসেবে চিনতে না পারে। এজন্য তো নি হুয়াং অনেক বেশি রেগে যায়। তার এই কই মাছ হওয়া একদমই পছন্দ ছিল না, কিন্তু বাই এখন তাকে বলে আমি আজ থেকে তোমার মাস্টার, তুমি আমার শিষ্য, আমি যা বলবো তাই তোমাকে শুনে চলতে হবে। যদি কেউ এখানে তোমার আসল পরিচয় জেনে যায় তাহলে আমাকে হেভেনলি স্ট্রাইক নিতে হবে, আর তোমাকে তো মেরেই ফেলবে। যাই হোক, তুমি সেই লিংটিয়ান সাগরে কেন গিয়েছিলে আমাকে বলো। তখন সে বলে সে তার বোনের আত্মা উদ্ধার করতে গিয়েছিল। সে যেন তাকে তার বোনের আত্মা উদ্ধার করতে সাহায্য করে এবং তার সেই জাদুকরি পাখাটাও খুঁজে দিতে সাহায্য করে। তখন তার মাস্টার বলে আমি ভেবে দেখবো। এরপরে বাই গিয়ে ইউয়ানের সঙ্গে দেখা করে। ইউয়ান তার সঙ্গে গল্প করতে করতে বলে সে যেদিন জেগে উঠেছিল সেই দিন তাদের হেভেনলি গেটে এই পাখা সে খুঁজে পেয়েছে। এটা দেখা মাত্রই বাই চিনে ফেলে যে এটা নি হুয়াং এর পাখা। সে বলে এটা খুব একটা পাওয়ারফুল না, কিন্তু তুমি কি আশেপাশে কাউকে দেখেছিলে। তখন বাই বলে না, আমি তো কাউকে দেখিনি, আর এটা যে কারো হাত থেকে হয়তো পড়ে গিয়েছে। ইউয়ান এখন নি হুয়াং এর ব্যাপারে জিজ্ঞাসা করে সে কেমন আছে। তখন বাই তাকে তার ব্যাপারে বলছিল যে সে একটা সামান্য কই মাছ, এজন্য সে তাকে ম্যানার্স শেখাচ্ছে, কিভাবে এখানে চলাফেরা করতে হবে, এসব কিছু। সেই দিন রাতে তারা তিনজন মিলে হেভেনের সবচেয়ে উঁচু জায়গায় গিয়ে বসে। এই জায়গাটা খুবই সুন্দর ছিল আর এখান থেকে পুরো মহাকাশ অনেক কাছে থেকে দেখা যেত। বাই যখন চা পান করছিল তখন সে জোর করে সেই চাটা নিয়ে নেয় আর খেয়ে দেখে এটা খুবই কড়া। তখন বলে এটা আপনি কেন খান। তখন পাশে বসে থাকা চিংহা বলে মাস্টার এটা খায় কারণ তার শরীরটা একটু খারাপ, তাকে এখানকার ডাক্তার বলেছে দিনে 2 বার এই চা পান করতে, তাহলে সে ধীরে ধীরে স্ট্রং হয়ে যাবে। এটা শুনে নি হুয়াং বলে সে 1000 বছর ধরে বেঁচে ছিল বরফের নিচে, তারপরেও তার শরীরে কি এমন সমস্যা হতে পারে। বাই বলে এটা আমাদের শরীরের সমস্যা নয়, তবে আমাদেরকে পাওয়ার প্র্যাকটিস করার জন্য সবসময় নিজের শরীরকে হিল রাখতে হয়। পরদিন সকালে চিংহা নি হুয়াংকে সঙ্গে করে ভোরের কুয়াশা জমা পুকুরের কাছে নিয়ে আসে। সে তাকে বলে তুমি তো একটা কই মাছ তাই না, অনেকক্ষণ থেকে তুমি পানিতে নামোনি, বন্ধু হিসেবে তো তোমার জন্য আমি এতটুকু করতেই পারি, তুমি পানিতে গোসল করতে পারো। কিন্তু নি হুয়াং বলে আমার পানি পছন্দ না। তখন সে বলে কি মজা করছো। এটা বলে সে তাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয় আর সেখানে থেকে চলে যায়। এদিকে নি হুয়াং সাঁতার জানতো না, এজন্য সে পানিতে ডুবতে থাকে আর মনে মনে ভাবতে থাকে বাই যেন তাকে বাঁচাতে আসে। কিছুক্ষণ পরে চিংহা গিয়ে যখন তার মাস্টারকে বলে যে সে নি হুয়াংকে সেই পুকুরে ফেলে রেখে এসেছে, তখন তো তার মাস্টার দ্রুত সেখান থেকে চলে যায়। সে পানিতে ঝাঁপ দেয় আর নি হুয়াংকে বাঁচানোর জন্য নিজের মুখ দিয়ে নিঃশ্বাস দেয়। এসব কিছুর পরে চিংহা নি হুয়াংকে বলে আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না, তুমি একটা কই মাছ হয়ে সাঁতার পারো না, এমনকি তুমি তো উঠতেও পারো না, তাহলে তোমার কি পাওয়ার আছে, তুমি তো ইউজলেস। নি হুয়াং এটা শুনে অনেক রেগে যায় আর বলে আমি তোমাদের সাথে থাকবোই না, আমি আজকেই চলে যাব। এটা বলে সে যখন যেতে থাকে চিংহাও তাকে পিছু করতে থাকে। এদিকে বাই ইউয়ানের সঙ্গে গিয়ে দেখা করে আর কথায় কথায় তাকে বলে তুমি সেদিন আমাকে একটা পাখার ব্যাপারে বলেছিলে, তুমি কি আমাকে সেই পাখাটা দেবে। এটা শুনে ইউয়ান একটু অবাক হয়ে বলে কিন্তু ওই পাখাটা আপনি কি করবেন। তাদের কথার মাঝেই সেখানে নি হুয়াং আর চিংহা চলে আসে। তাদেরকে দেখে বাই ইউয়ানকে বলে আসলে সেই পাখাটা আমি চিংহাকে গিফট করতে চাই, এটা খুব একটা পাওয়ারফুল নয়, তবে আমার মনে হয় সেইটা কাজে লাগাতে পারবে। পাখার ব্যাপারে শোনা মাত্রই নি হুয়াং চেঁচিয়ে বলে কিসের পাখা, কোন পাখা, আপনি কি ওই পাখাটা খুঁজে পেয়েছেন। এটা শুনে বাই তার মুখ বন্ধ করে দেয় জাদু দিয়ে। তখন ইউয়ানের একটু সন্দেহ হয়, সে তখন বাইকে বলে সে অবশ্যই এটা নিতে পারে, চিংহা তো আপনারই শিষ্য আর সে 1000 বছর থেকে এখানে আছে, কোনো সমস্যা নেই, তবে আমি তাকে পরবর্তীতে এটা দেবো, প্রথমে এটা একটু পরীক্ষা করা দরকার। এটা বলে তিনি সেখানে থেকে চলে যান। বাই নি হুয়াং এর কাছে যায় আর বলে তুমি কেন প্রত্যেকবার আমাদের মধ্যে আসছো, তোমাকে বারবার বলছি নিজের পরিচয় রিভিল করো না। তখন সে বলে ওই পাখা তো আমার, তাহলে বলতে সমস্যা কি যে ওটা আমার। তখন বাই বলে যদি এটা বলার পরে তুমি সেটা হারিয়ে ফেলো সেটা কি ভালো হবে, আমি তো ওটা নিতেই চাচ্ছিলাম। নি হুয়াং তখন আর কিছু বলে না আর বলে ঠিক আছে তাহলে আপনি আমাকে সেটা নিয়ে দিন, কিন্তু এরপরে আমি আর এখানে থাকবো না। বাই বলে তোমার যদি এখানে খারাপ লাগে আজকে রাতে তোমাকে নিয়ে ঘুরতে যাবো। এটা শুনে তো তার অনেক ভালো লাগে আর সে খুশি হয়ে যায়। এদিকে ইউয়ান বিভিন্ন ধরনের বই পড়ে খুঁজে বের করে যে সেই পাখাটি আসলে ফিনিক্সের পালক দিয়ে তৈরি। সেদিন রাতে বাই নি হুয়াংকে নিয়ে যায় সবচেয়ে উপরের জায়গায়, কারণ আজকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য তারা দেখতে চলেছিল। তাদের সামনে একে একে অনেকগুলো তারা বর্ষণ হতে শুরু করে আর এটা হাজারো বছরে মাত্র একবার হয়। এজন্য বাই তাকে বলে তুমি অনেক লাকি, এগুলো আমরা হাজারো বছরে একবার দেখতে পাই আর তুমি দেখো কত অল্প বয়সে এটা দেখতে পাচ্ছ। নি হুয়াং তাকে নাম ধরে ডাকে অর্থাৎ বাই বলে ডাকে, কিন্তু তিনি বারবার তাকে মাস্টার বলতে বলেন, কিন্তু সে কিছুতেই মাস্টার বলে না। এসব কথায় কথায় যেন নি হুয়াং এর দিকেই তার চোখ আটকে যায়। এদিকে ইউয়ান তার একজন সিনিয়রকে সেই পালকের পাখা দেখায়, তখন তিনি চিনতে পারে যে এটা আসলে ফিনিক্স ক্ল্যানের পাখা। এবার তারা দুজনেই সন্দেহ করে যে বাই তার সঙ্গে করে যে মেয়েটিকে নিয়ে এসেছে সে হয়তো ফিনিক্স ক্ল্যানেরই কেউ হবে। এজন্য তারা তাদের দুজন
দুজনকে হেভেনলি প্যালেসে ডেকে পাঠায়। রাজার সামনে সেই স্পিরিচুয়াল পালকের পাখা উপস্থিত করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এটা তারা চেনে কিনা, আর বাই এটা ইউয়ানের কাছে থেকে কেন চেয়েছে। সবাই তাকে এখানে জেরা করছিল আর বলছিল তার ঘুম হঠাৎ করে কি করে ভেঙে গেল। লিংটিয়ান সাগরে কি কোনো ফিনিক্স ডিমন এসে তার ঘুম ভাঙিয়েছিল? কারণ তাদের কাছে এমন স্পিরিচুয়াল পাওয়ার থাকে। নি হুয়াং তার মুখে মুখে তর্ক করে বলে, কিন্তু বাই আপনাকে মিথ্যে কথা কেন বলবে? তখন সেখানকার সম্রাট রেগে যায় আর বলে, তুমি একটা সামান্য কই মাছ হয়ে মুখে মুখে তর্ক করছো, আর এই সামান্য কই মাছ বাইয়ের কাছে এত প্রিয় কেন? সে কেন তার হয়ে সাফাই গাইছে এটা জিজ্ঞাসা করে। তখন বাই তাকে বাঁচানোর জন্য বলে, আসলে আমি নি হুয়াংকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, যদিও সে একটা সামান্য কই মাছ, কিন্তু আমি তাকে ভালোবাসি, এজন্য আমি চাই না তার কোনো ক্ষতি হোক, আর তাকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি। সে যে তাকে ভালোবাসে এটা জানার পরে তো নি হুয়াং এর চোখে পানি চলে আসে, কারণ সেও এখন বাইকে ভালোবেসে ফেলেছে। রাজা তাদের এই অসম ভালোবাসাকে মেনে নিতে চায় না, কারণ বাই হলো অনেক উচ্চ পদস্থ এবং সে হলো ড্রাগন ওয়ারিয়র। সে কিভাবে সামান্য একটা কই মাছকে ভালোবাসতে পারে? আর তার দায়িত্ব হলো এই পুরো পৃথিবীকে প্রোটেক্ট করা। ভালোবাসা এবং বিয়েতে তার ইন্টারেস্ট থাকা উচিত নয়। এসব কিছু শুনে নি হুয়াং রেগে রাজাকে বলে, আমি সামান্য কোনো কই মাছ নই, আমি তার যোগ্য। আমি হলাম ইউচিং এর ছোট বোন। তার আসল পরিচয় জানার পরে তো সবাই তাকে বলছিল মেরে ফেলার জন্য, কিন্তু বাই সম্রাটকে রিকোয়েস্ট করে বলে সে সামান্য একটা ফিনিক্স ডিমন, সে কারো কোনো ক্ষতি করবে না। তার সঙ্গে এতদিন থেকে আমি বুঝতে পেরেছি যে সে আসলে পিওর একটা ডিমন, তার মনে কোনো অশান্তি বা কোনো অরাজকতা নেই। তখন ইউয়ান সেই ফিনিক্স পালকের পাখাটা দেখিয়ে বলে, সে যদি এতই সাধারণ হতো তাহলে তার কাছে এই ডিভাইন পাওয়ারের পাখা কিভাবে এলো, আর সে কিভাবেই বা তোমার ব্যারিয়ার ভাঙতে পারলো? পরবর্তীতে তো সে আবারও সেই লিংটিয়ান সাগরে গিয়ে ডিমনদেরকে মুক্ত করতে পারে, আর এমনিতেও সে হলো ফিনিক্সদের বংশধর। তার বোন তো একবার ডিমনদেরকে সহযোগিতা করেছিল, তাহলে সে করবে না তার কি গ্যারান্টি আছে? এটা শুনে সবাই একমত পোষণ করে। তখন সম্রাট হুকুম করে নি হুয়াংকে প্রিমিডিয়াল স্পিরিটের সঙ্গে বেঁধে শাস্তি দেওয়ার জন্য। এটা শুনে তো তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায়, আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থেকো।